প্রথমে আমি বলছি আমি আপনাকে ভালোবাসি। যখন আপনার দেখা সরাসরি পাবো আমি কোলাকুলি করব। আমি কি মঞ্চে এসে আপনার সাথে কোলাকুলি করব একবার? আসসালামু আলাইকুম ডক্টর জাকির নায়েক। আমার নাম জিয়াউল্লাহ, আমি একজন শ্রমিক। আমার দুটো প্রশ্ন। প্রথমে আমি বলছি আমি আপনাকে ভালোবাসি, কারণ যেভাবে আপনি ইসলাম বিষয়ে কথা বলেন সেটা অসাধারণ, খুবই চমৎকার। আর আমার প্রথম প্রশ্ন, আমি যেখানে কাজ করছি তা অর্ধেক অর্ধেক মানে হালাল খাবার বিক্রি করা হয় এবং হারাম খাবারও, যেমন খিঞ্জির, শূকর, এইগুলো যদি আমি সেখানে কাজ করি আর তা থেকে টাকা পাচ্ছি, এটা কি হালাল আমার জন্য? আমার কি কোনো পাপ হবে? দ্বিতীয় প্রশ্ন হলো, কারণ যখন আমি আপনার লেকচার দেখি আমি মনে মনে দোয়া করি যখন আপনার দেখা সরাসরি পাবো আমি কোলাকুলি করব। আমি কি মঞ্চে এসে আপনার সাথে কোলাকুলি করব একবার? ভাই প্রশ্ন করলেন যে আপনি কাজ করেন একটা খাবারের দোকানে, তার কিছু অংশ হালাল কিছু অংশ হারাম, আর এটা একটা ব্যবসা প্রতিষ্ঠান যা খাবার বিক্রি করে থাকে কোনো স্থানে বা অফিসে, যা স্টাফ বা কর্মচারীদের খাবার দেয়। এটা কি না না, অফিস? এটা একটা দোকান। আচ্ছা, আপনি দোকানে কাজ করছেন, হারাম হালাল সব খাবারই আপনারা বিক্রি করেন। যদি হারাম খাদ্যের পরিমাণটা কম হয়, যেমন হতে পারে অল্প পরিমাণ হারাম খাদ্য, হয়তো 1% বা 2%, তাহলে করতে পারেন। কিন্তু হারামের পরিমাণটা যদি বেশি হয়ে যায় তখন আর কাজ করতে পারবেন না, এটা হারাম। মদের দোকানে কাজ করতে পারবেন না, শুকর বিক্রি হয় এমন দোকানে কাজ করতে পারবেন না। যদি 5 স্টার হোটেলে কাজ করেন, যার আবাসিক ব্যবস্থা আছে, সবকিছু আলাদা, আর খাবারটা তাদের আয়ের সামান্য একটা অংশ, সেই খাবারের 50% হারাম, তাহলে 5 স্টারে কাজ করতে পারেন। যাদের মূল ইনকামটা হয় আবাসিক ব্যবস্থা থেকে, একটা অংশ খাবার, সে অংশে শুকর হারাম, মদ হারাম ইত্যাদি, সেক্ষেত্রে হয়তো কাজ করার অনুমতি আছে। কিন্তু যদি সেই দোকানে শুধু খাবার বিক্রি করে আর অধিকাংশ খাবারই 50 ভাগেরও বেশি বা তারও বেশি পরিমাণ, 25% বা 20%, মানে কোনো পার্সেন্টেজই নাই, কিন্তু হারাম খাবার বিক্রি করে, আর সেই বিক্রিতে আপনি নিয়োজিত থাকলে আপনার জন্য হারাম। আশা করি উত্তরটা পেয়েছেন। পেশাটা দ্রুত পরিবর্তন করে ফেলেন ভাই, ইনশাল্লাহ আপনাকে আল্লাহ দেবেন। ভালো চাকরির চেষ্টা করেন, সেটা আপনার রিজিক আর আখিরাতের জন্য ভালো হবে। হ্যাঁ ভাই। আসসালামু আলাইকুম, কামরান কুরশি, কোম্পানি ডিরেক্টর। ভাই আজকে আসার জন্য ধন্যবাদ। আমার প্রশ্ন হলো যে, মাশাল্লাহ আপনি আজকে একটা মডেল স্কুল প্রতিষ্ঠা করেছেন। এমন একটা কোনো ইসলামিক দেশও আমি দেখি নাই। তবে মাশাল্লাহ আপনি বর্তমান সময়ে প্রতিষ্ঠা করেছেন। আমার প্রশ্ন হলো, দুর্ভাগ্যজনকভাবে হাজার হাজার লক্ষ লক্ষ মুসলিম বাচ্চারা আপনার স্কুলের মতো স্কুল পাবে না। আমাদের বাচ্চাদের জন্য কি পরামর্শ দিবেন? পৃথিবী জুড়ে সবাই এমন স্কুল পাবে না। আপনার সব বক্তব্য এবং স্কুল বিষয়ে কি সব বিস্তারিত ওয়েবসাইটে পাওয়া যাবে? জাজাকাল্লাহ। ভাই প্রশ্ন করলেন যে সবার জন্য স্কুলে যাওয়ার সৌভাগ্য হবে না, তাহলে পৃথিবীর কোটি কোটি মুসলিম তাদের বাচ্চাদের জন্য কি করবে, কিভাবে তারা এমন একটা স্কুলে যাবে? আমাদের স্কুলের তথ্যের জন্য যদি বলেন তাহলে যান আমাদের irf.net-এ, দেখবেন ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুলের জন্য আলাদা সেকশন, সেখান থেকে জানতে পারবেন। একই স্কুলের কথা বললে দুটো পথ আছে। প্রথমটা খুবই সহজ, স্কুলে গিয়ে দেখতে পারেন। আমাদের এখান থেকে সবকিছু দেখে সহযোগিতা নিয়ে নিজের শহরে অনুরূপ একটা করা যায়, তবে সফল হওয়া খুবই কঠিন, কারণ সবাই যারা স্কুল করতে চায় তাদের ওরকম ব্যবস্থাপনা দক্ষতা নাও থাকতে পারে, একই রকম আগ্রহ নাও থাকতে পারে, সবকিছু ভিন্ন। আসল হচ্ছে আল্লাহর সাহায্য। তাই আল্লাহ যদি সাহায্য করেন ইনশাল্লাহ সম্ভব। কথা হচ্ছে অনুরূপ স্কুল করতে পারেন, যা অনেকেই করেছে। তবে এ পর্যন্ত যারা শুরু করেছে, আমি আগে বলেছি, তারা কোয়ালিটির 5 ভাগ বা 6 ভাগ দিতে পেরেছে আমাদের স্কুলের। ফ্র্যাঞ্চাইজির কথা ভাবছেন, আমাদের ফ্র্যাঞ্চাইজির শর্ত খুবই কঠিন, খুবই কড়া। জমি দিতে হবে, সবকিছু দিতে হবে, স্থানীয়রা মূলধন বিনিয়োগ করবে, সবকিছু ব্যবস্থা করবে স্থানীয়রা। আমাদের শর্তগুলো খুবই কড়া। যদি ইন্ডিয়ার বাইরে কোথাও আমরা বলি কমপক্ষে 4 একর জমি দিতে হবে, শহরের প্রধান অবস্থান হলো 2 একর, অর্ধেক নির্মাণ খরচ, বাকি সবকিছু তখন আমরা করব। অনেক নিয়ম কানুন আছে, তারপরও শত শত অফার পেয়েছি।
প্রথমে চিন্তা করেছি প্রতি বছর একটা করে স্কুল চালু করব, পরে দেখি এটা সম্ভব না। তাই যখন স্কুল চালু করলাম দেখি ব্যবস্থাপনাটা খুবই কঠিন। বোম্বে থেকে চেন্নাইকে এসব কিছু করতে হয়, আমাদের শিক্ষকদের পাঠাতে হয় ট্রেনিং এর জন্য, কাউন্সিলরদের পাঠাতে হয়, সবকিছু দেখলাম এটা সম্ভব, তবে খুবই কঠিন। তাই চিন্তা করলাম যে 2-3 বছর চলুক। আমাদের পরিকল্পনা আছে দুবাই শুরু করার ইনশাল্লাহ। দুবাই থেকেও প্রস্তাব, লোকজন বলছে আমরা অনেক জমি দেব, ইউকে লোকজন বলছে, ম্যানচেস্টারে একজন বলেছে আমি 5 একর জমি দেব। আমরা সেই প্রস্তাব গ্রহণ করিনি, আমরা তার প্রস্তাবটা খতিয়ে দেখছি সবকিছু নেওয়া যাবে কিনা, কারণ এটা আমাদের ব্যবসা না, এটা কোনো ব্যবসা না। পয়েন্ট নাম্বার 1, যে জমি দান করে তাকে বলি জমির কথাটা আপনি ভুলে যান, কিছু পাওয়ার চিন্তা করবেন না। পশ্চিমা দেশে সবাই চিন্তা করে 1000 পাউন্ড বিনিয়োগ করলে এর থেকে কত পাবো। যেখানে আমি যাই শুধু পশ্চিমা দেশগুলোতে, ইউএসএ তে, কানাডা, ইউকে তে টিকেটের ব্যবস্থা করে। লেকচারের টিকেটের ব্যবস্থা বলে কিছু নেই। ইসলামিক লেকচারের টিকেটের ব্যবস্থা থাকবে কেন? তাই টিকেটের ব্যবস্থা করা যাবে না। অনেকেই বলে ডক্টর জাকির নায়েক আপনাকে নিতে হলে কত টাকা দিতে হবে। তারা ভাবে অনেক টাকা লাগবে। বিশ্বাস করেন, যদি আমার ফি বলি তারা আমাকে নিতে পারবে না। মাশাআল্লাহ, আমি টাকা ছাড়াই আসি। বড় জোর আমার প্লেনের টিকিটটা দিতে পারেন। আমার সফর সঙ্গী যারা থাকে মাশাআল্লাহ সব খরচ আমরা বহন করি। ঠিক আছে, সাধারণ একটা থাকার ব্যবস্থা যদি করতে না পারেন সেটাও আমরা করে নেবো, সমস্যা নেই। আমার সময়টা গুরুত্বপূর্ণ, তাই এটা ভিন্ন ধারণা। তবে প্রাচ্যের দেশগুলোতে মাশাআল্লাহ অন্যরকম। তাই আমরা যা করছি সেটা আমাদের ব্যবসা না। কেউ আগ্রহী হয়ে দিলে সেটা ভুলে যেতে হবে যে স্কুলের জন্য জমি দিয়েছে সে। সম্পূর্ণ স্কুল আমাদের নিয়ন্ত্রণে। যদি ফ্র্যাঞ্চাইজ দেয় সম্পূর্ণ আমাদের কন্ট্রোলে থাকবে। একজন জমি ডোনেট করেছে যার মূল্য 16 কোটি রুপি। এখানে কত হবে? হয়তো কয়েক মিলিয়ন পাউন্ড। আমরা তাকে বলেছি এমন নিশ্চয়তা দিতে পারবো না যে আপনার সন্তান ভর্তি হবেই। জমি দিতে পারেন, স্কুল চালু করতে পারেন, কোনো নিশ্চয়তা নাই যে আপনার সন্তান না পাস করলে ভর্তি হবে। এমন ঘটনাও আছে যে লোকজন ডোনেট করেছে, $1 মিলিয়ন ডোনেট করেছে, তার বাচ্চা ভর্তি হতে পারেনি। আমাদের নিয়মকানুন খুবই কড়া এবং সম্পূর্ণ স্বচ্ছ। তাই এক্ষেত্রে আমরা ভালোভাবে ডোনারের বিষয়টা পরীক্ষা করে দেখি। যখন ফ্র্যাঞ্চাইজ দিই, যখন আমাদের নামটা যুক্ত করা হবে, যদি আইআরএফ নামটা যুক্ত হয় শেষ। দেখি আমাদের নামটা যেন যুক্ত করা না হয়। আমি কোথাও গেলে এই বিষয়টা মাথায় রাখি যে আমাদের নামটা যেন যুক্ত করা না হয়। আমরা আসি কিন্তু নাম দিই না, আয়োজক হিসেবে আমার নাম দিই না। যখনই আয়োজক হিসেবে নামটা যাবে অবশ্যই পরবর্তীতে আমাদের সমস্যা হবে। তাই যখনই অন্য কোনো সংগঠনকে সহায়তা করি কোনো কাজে, আমরা অনেক সহায়তা করি মাশাআল্লাহ, তবে আমাদের একটা শর্ত থাকে, আমরা সাহায্য করব, নামটা আমরা ব্যবহার করতে দেব না। কারণ জানি 100% নিয়ন্ত্রণে নেই এটা। এমনকি 50% নিয়ন্ত্রণ, 90% নিয়ন্ত্রণ হলেও আমরা এ ব্যাপারে রাজি হই না। যদি 100% নিয়ন্ত্রণ হাতে না থাকে আমাদের নাম ব্যবহার করতে দেই না। আমাদের কাছে এখনো পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রস্তাব আসতেই আছে মাশাআল্লাহ এমন স্কুল প্রতিষ্ঠা করতে। আরেকটা বিষয়, নাম যুক্ত করে ইনশাআল্লাহ আমরা দুবাই শুরু করতে যাচ্ছি। ব্রিটিশ অথবা আমেরিকান স্কুলের চেয়ে আমরা বেশি ফি নেব ইনশাআল্লাহ। তাদের সাথে প্রতিযোগিতা করব, আমরা বেশি ফি নেব অন্যদের চেয়ে। অনেক লোক আছে সামর্থ্যবান, আল্লাহ তাদের দিয়েছেন। যাদের সামর্থ্য নেই 25% ছাত্রছাত্রীকে স্কলারশিপ দেব। এখন দুবাই আমাদের পরবর্তী টার্গেট ইনশাআল্লাহ। আমাদের যেখানে ব্রিটিশ এবং আমেরিকান স্কুলের ফি অনেক বেশি, তবে ইনশাআল্লাহ আমরা ভাবছি তাদের চেয়ে বেশি ফি নেব। আর ইনশাআল্লাহ অনেক লোক আসবে আমাদের স্কুলে আল্লাহর দয়ায়। আসল বিষয় হচ্ছে কোয়ালিটি। আর অন্য লোকদের জন্য নিজেদের ক্ষমতা অনুযায়ী শুরু করতে পারেন। আপনার যা আছে, আমি জানি এখানে মাশাআল্লাহ সরকারি স্কুলও আছে, তবে সাধারণত আমরা সরকারি কোনো অনুদান নেই না, কারণ এতে অতিরিক্ত হস্তক্ষেপ হয়, কোনো কাজেই আসে না। আমি জানি না এখানে আপনারা নিজেরা স্কুল চালাতে পারবেন কি না, তবে নিজেরাই শুরু করে দেন। ছোট করে একটা শুরু করেন, যতটুকু পারেন, যতটুকু আপনার সামর্থ্য আছে শুরু করে দেন। একটা শুরু এনে দেন যতটুকু পারেন ইনশাআল্লাহ। আর ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে সাহায্য করবেন, ইনশাআল্লাহ সফল হবেন। আশা করি উত্তরটা পেয়েছেন।